হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুরু করতে যাচ্ছি সে আমার বন্দিনী। লিখেছেন তাসনিয়া হুসাইন। ঈশার অবস্থা দেখে ডাক্তার ভীরের দিকে তাকিয়ে বলেন, মিস্টার ভীর, এখন যা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো তাকে স্বাভাবিক রাখার চেষ্টা করা। তাকে শুধু শারীরিকভাবে নয়, মানসিকভাবেও স্থিতিশীল রাখতে হবে। হাসি খুশি রাখার চেষ্টা করুন। এই সময় তার মানসিক চাপ, ভয় আর অস্থিরতা তার শরীরকে দুর্বল করে ফেলেছে, আর এতে আপনার বাচ্চার উপর প্রভাব পড়ছে। যদি তাকে এইভাবে ঘরবন্দি করে জোরপূর্বক সব কিছু করানো হয়, সে কখনো স্বাভাবিক হতে পারবে না। এতে শুধু তারই ক্ষতি নয়, বাচ্চারও ক্ষতি হবে। ভীর শব্দহীন হয়ে দাঁড়িয়ে রয়। ডাক্তারের কথাগুলো তার কানের ভেতর গভীর ঢেউয়ের মতো বাজছে। তার জীবনের সব থেকে কঠিন পথ মনে হয় সে এখন হাঁটছে। সারা জীবন টাকা আর পাওয়ারের জোরে সে সব কিছু হাসিল করে এসেছে, কিন্তু এখন তার নিজেকেই অসহায় মনে হয়। ঈশাকে স্বাভাবিক রাখার জন্য আপনাকে প্রথমে তাকে মানসিকভাবে নিরাপদ বোধ করাতে হবে। তাকে ভয় দেখানো যাবে না, চাপ দেওয়া যাবে না। খাবারের প্রতিও জোর করার চেয়ে ছোট ছোট পদক্ষেপ নিতে হবে, যেমন হালকা স্ন্যাক্স, জল খাওয়ানো, ধীরে ধীরে পুষ্টিকর খাবারের অভ্যাস। সে যদি কিছুই রাখতে না পারে, আতঙ্কিত হবেন না। বারবার চেষ্টা নয়, বরং উৎসাহ দিয়ে খেতে সাহায্য করুন। দ্বিতীয়ত, তাকে ঘরবন্দি রাখবেন না পুরো সময়। প্রেগন্যান্সির সময় কিছু হালকা চলাফেরা, সূর্যের আলো, শান্ত পরিবেশ সব কিছুই মানসিক শান্তি বাড়ায়। কথা বলুন, হাসি ভাগ করুন, ছোট খেলা বা গল্পের মাধ্যমে মনোরঞ্জন দিন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাকে জানাতে হবে যে সে একা নয়। আপনার উপস্থিতি, যত্ন এবং ভালোবাসা তার জন্য সবচেয়ে বড় সহায়। প্রেগন্যান্সির সময় শরীর এবং মনের সঠিক যত্ন না নিলে বিপদ আসতে পারে। জ্বর, বমি, পেট ব্যথা, দুর্বলতা, এগুলোতে মারাত্মক অবনতি ঘটতে পারে। তাই এখন আপনার কাজ নিয়ন্ত্রণ নয়, স্নেহ এবং ধৈর্য। বীর ডাক্তারের কথা শুনে, মন দিয়ে শুনে। ঈশাকে সুস্থ রাখতে সে সব কিছুই করতে পারবে। যা যা করতে হয় সে সব করবে। সে ঈশাকে আর তার বেবিকে সুস্থভাবে নিজের কাছে যায়। তারপর থেকেই ধীরে ধীরে বদলাতে শুরু করে বীরের আচরণ। বীর আগের থেকে অনেক বেশি নরম হয়ে আসে ঈশার ওপর। তার রাগ, জেদ কিছুই আর প্রকাশ পায় না ঈশার ক্ষেত্রে। বীরের আদেশে প্রতিদিন সকালে আর বিকেলে ঈশাকে রুমের বাইরে নিয়ে যাওয়া শুরু হয়। বাগানে, ছাদে নিয়ে যায় তারা। ঈশাকে মারিয়া, এলেনা, রানিয়া, লুসিয়া সহ আরও 5 জন মহিলা গার্ড তাকে নিয়ে যায় প্যালেসের বিশাল বাগানে। ওইখানে ঈশা যতক্ষণ মন চায় ঈশা থাকে। নরম রোদ, হালকা বাতাস, ফুলের গন্ধে ভরা সেই বাগান ঈশার একটু হলেও হালকা লাগে এই সময়টা। সে ধীরে ধীরে হাঁটে। খুব বেশি শক্তি নেই শরীরে, তবু হাঁটার চেষ্টা করে। মাঝে মাঝে থেমে যায়, চোখ বন্ধ করে গভীর শ্বাস নেয়। এই ছোট্ট সময়টাই এখন তার কাছে মুক্তির মতো। দূর থেকে দাঁড়িয়ে বীর তাকিয়ে থাকে। সে এগিয়ে যায় না, কথা বলে না, শুধু দেখে। কারণ তার মনে হয় তাকে দেখলে ঈশার সে আনন্দটুকু মলিন হয়ে যাবে। ঈশার মুখে যখন একটু হলেও শান্তির ছাপ পড়ে, বীরের বুকের ভিতর অদ্ভুত এক অনুভূতি জন্ম নেয়, যেটা তার কাছে একেবারেই নতুন। কিন্তু এই সামান্য মুক্তির সময় শেষ বলে আবার সেই বাস্তবতা। রুমে ফিরে আসার পর আবারও শিকলে বন্দী হয়ে যায় ঈশায়া। হাতের সেই ঠান্ডা লোহার বাঁধন, দরজার বাইরে পাহারা, সব কিছু আগের মতোই থাকে। বীর নিজেই এই নিয়ম তৈরি করেছে। তার একটাই কথা, আগামী 9 মাস এভাবেই থাকতে হবে তোমাকে, যতদিন না আমার বেবি পৃথিবীতে আসে। তার কণ্ঠে কঠোরতা, কিন্তু সে কঠোরতার আড়ালে এখন একটা ভয় লুকিয়ে আছে। ঈশার জন্য ভীর সব কিছু করতে শুরু করে, যা ডাক্তার বলেছিল তার একটাও বাদ দেয় না। সে বিভিন্ন ধরনের বই এনে দেয় ঈশার জন্য। গল্পের বই, হালকা রোমান্টিক উপন্যাস, এমনকি কিছু বই যা মা হতে যাওয়া নারীদের জন্য লেখা। সে চায় ঈশার মন অন্যদিকে ব্যস্ত থাকুক,
তার ভেতরে ভয় আর অস্থিরতা যেন কিছুটা হলেও কমে। প্রতিদিন খাবারের তালিকা বদলানো হয়। হালকা খাবার, ফল, জুস এগুলো ঈশার জন্য সহ্য করতে পারে, সেগুলোই দেওয়া হয়। বীর নিজে দাঁড়িয়ে থাকে, কখনো কখনো জোর করে, আবার এক ধরনের নীরব অনুরোধ নিয়ে, একটু খাও। তার কণ্ঠে আগের সে আদেশ থাকে না, বরং থাকে অদ্ভুত এক নরমতা। ঈশা অনেক সময় মুখ ফিরিয়ে নেয়, অনেক সময় আবার চেষ্টা করে, কিন্তু শরীর সাড়া দেয় না। তবুও ভিড় এবার চুপ থাকে, রাগ চিৎকার করে না। সে শুধু তাকিয়ে থাকে, তার চোখে স্পষ্ট অস্থিরতা আর এক ধরনের অসহায় ভালোবাসা। রাতে যখন ঈশা ঘুমিয়ে পড়ে, বীর অনেকক্ষণ বসে থাকে তার পাশে। তার দৃষ্টি কখনো ঈশার ফ্যাকাশে মুখে, কখনো তার পেটের দিকে, যেখানে তার সন্তানের অস্তিত্ব। একজন ভয়ঙ্কর মাফিয়া, যে মানুষটা শত শত মানুষের জীবন মৃত্যু নিয়ে খেলা করে, সে এখন এক অসহায় মানুষের মতো বসে থাকে, দুইটা প্রাণকে বাঁচিয়ে রাখার জন্য। তার এই নরম দিকটা কেউ দেখে না, না তার গার্ডরা, না তার শত্রুরা। এগুলো শুধু ঈশা আর সে অনাগত সন্তানের জন্য। কিন্তু এই ভালোবাসার মধ্যেও এক অন্ধকার সত্য লুকিয়ে আছে। ঈশার মুক্তি নেই এই বন্দি জীবন থেকে, কারণ যতই যত্ন করুক, যতই নরম হয়ে উঠুক ভিড়, ঈশা তখনও বন্দি। তার প্রতিটা পদক্ষেপ সব কিছুই বীরের নিয়ন্ত্রণে। ভালোবাসার বন্দিত্ব দুটো একসাথে মিশে গিয়ে তৈরি করেছে এক ভয়ঙ্কর, নিঃশ্বাস রুদ্ধ করা বাস্তবতা, যেখানে যত্ন আছে, আবার শিকলও আছে। বীরের ছোটবেলা তার মায়ের সাথে হওয়া সব কিছুই তার ভয়ের কারণ। বীর চায় না এমন কিছু যাতে আর হোক। ঈশাকে ছাড়া সে কিছু কল্পনাই করতে পারে না, আর মায়ের মতো ঈশাকেও হারাতে চায় না সে। এভাবেই কাটে সামনের দিনগুলো। এর মধ্যে ক্যাটালিনা এসকালান্দে আর বীরের গ্রানি ইলারা আলভারেজ আসে প্যালেসে। ইলারা আলভারেজের আশা নিয়ে ক্যাটারিনার চোখে স্পষ্ট বিরক্তি, কিন্তু ইলারা আলভারেজের উপস্থিতি তাকে চুপ করিয়ে দেয়। সে জানে এই বুড়ি যদি বীরের কানে কিছু উল্টাপাল্টা ঢেলে দেয়, তাহলে পরিস্থিতি তার হাতের বাইরে চলে যাবে, আর সেটা ক্যাটালিনা কোনোভাবেই হতে দেবে না। তাই নিজের বিরক্তি গিলে ফেলে, ঠোঁটে কৃত্রিম হাসি টেনে নেয় সে। প্যালেসে ঢুকেই ক্যাটালিনা প্রথম প্রশ্ন করে, বেলা কোথায়? তার কণ্ঠে ছিল অস্থিরতা। সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে, কাউকে কোনো জবাব দিতে না দেখে সে সোজা হেঁটে চলে যায় বেলার রুমের দিকে। দরজা খুলে ভেতরে ঢুকতেই দেখে সে পুরো রুম ফাঁকা, কপালে ভাঁজ পড়ে, চোখ দুটো শুরু হয়ে আসে সন্দেহে। কোথায় গেল আমার মেয়ে? নিজের মধ্যেই বিড়বিড় করে উঠেছে। রাগ আর অস্থিরতা মিশে গিয়ে তার ভেতরে অদ্ভুত এক ঝড় তৈরি হয়। ঠিক তখনই সে সামনে পায় কায়রাকে। ক্যাটালিনা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন ছুড়ে দেয়, বেলা কোথায়? কায়রা প্রথমে একটু ইতস্ত করে, কিন্তু শেষ পর্যন্ত সব বলে দেয়। কথাগুলো শুনে ক্যাটালিনা মুহূর্তে স্থির হয়ে যায়, তার চোখে বিস্ময়, তারপর সেটা রূপ নেয় ক্রোধে। নিকো। তার ঠোঁটের ফাঁক দিয়ে বের হয় নামটা, চাপা কিন্তু আগুনে ভরা। দেরি না করে সে দ্রুত পা ফেলে এগিয়ে যায় নিকোর রুমের দিকে, বেলা বেলা বলে ডাকতে ডাকতে। দরজা ঠেলে ভেতরে ঢুকতেই তার চোখ স্থির হয়ে যায় বেলা, সেখানেই নিকোর রুমে। দৃশ্যটা যেন তার রক্তে আগুন ধরিয়ে দেয়। বেলা! চিৎকার করে ওঠে ক্যাটালিনা, তার কণ্ঠে তীব্র রাগ আর অপমানের ঝড়। তার চোখ জ্বলছে, শ্বাস ভারী হয়ে উঠেছে। ইসাবেলা বেডে শুয়ে ক্যাটালিনাকে এই মুহূর্তে এখানে দেখে ঘাবড়ে যায় ইসাবেলা। ঠিক তখনই ইসাবেলা এগিয়ে আসে। মা তাকে ভুল বুঝবে এজন্য সে শান্ত গলায় সব কিছু বলতে শুরু করে। কি কি হয়েছে, কিভাবে বেলাকে নজরবন্দি করে রাখা হয়েছে, কিভাবে তার ফোন নিয়ে নেওয়া হয়েছে, তার প্রতিটা চলাফেরা নিয়ন্ত্রণ করা হয়েছে। নিকো তার প্রতি আচরণ, প্রতিটা শব্দ ক্যাটালিনার ধৈর্যের সীমা ভেঙে দিচ্ছে। ইসাবেলার মুখে সব শুনে ক্যাটালিনার ভেতরে আগুন এক ঝটকায় চলে ওঠে। তার চোখে রাগ, ভেতর ভয়ঙ্কর এক ঝড়। সে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে এসব কথা শুনে।
দাঁত চেপে ক্যাটরিনা বলে, এই নিকো, আমি ছাড়বো না, কিছুতেই না। ওর সাহস কি করে হয়? তার কণ্ঠে এমন এক দৃঢ়তা যেন এই মুহূর্তে সে নিকোকে ধ্বংস করে দিবে। ক্যাটরিনা আর এক সেকেন্ডও সেখানে দাঁড়ায় না। ইসাবেলার হাত শক্ত করে ধরে টান দিয়ে বলে, তুমি এই মুহূর্তে চলো আমার সাথে, এখানে আর এক সেকেন্ডও না। ঠিক তখনই ওয়াশরুমের দরজা খোলার শব্দ হয়। দুজনেই ঘুরে তাকায় সেই শব্দে। সদ্য শাওয়ার নিয়ে বেরিয়ে আসা নিকো, তার শরীরে শুধু একটা কালো ট্রাউজার, ভেজা পানির ফোঁটা গড়িয়ে পড়ছে বুক, কাঁধ, বাহু বেয়ে। ভেজা চুল কপালে লেগে আছে। ক্যাটরিনাকে দেখে এই মুহূর্তে অবাক হয় নিকো। তার ক্লিন শেভ মুখের শক্ত চোয়ালটা ক্যাটরিনাকে দেখে আরও কষে ওঠে। নিকো নির্লিপ্ত ঠান্ডা গলায় বলে, ক্যাটরিনা এসকালান্দে, এখানে আমার রুমে? তার কণ্ঠে বিস্ময়ের চেয়ে বেশি ছিল বিরক্তি। ক্যাটরিনা যেন বিস্ফোরিত হয়। রাগে গমগম করতে করতে এসে বলে, ইউ বাস্টার্ড, তোমার সাথে আমার কোনো কথা নেই, যা কথা হবে ভিড়ের সামনে হবে। বলেই সে আবার ইসাবেলার হাত টেনে দরজার দিকে এগোয়। ঠিক তখনই নিকোর গম্ভীর ভারী কণ্ঠ ভেসে আসে, বেলার হাত ছাড়ুন। নিকোর কথায় ক্যাটরিনা থেমে যায়, কপাল কুঁচকে তাকে বলে, হোয়াট? ইসাবেলা নিঃশব্দে দাঁড়িয়ে শুধু দুজনের দিকে তাকিয়ে আছে। তার বুকের ভেতর ধুকপুক করছে। নিকো ধীর পায়ে এগিয়ে আসে। তার দৃষ্টি গিয়ে থামে ক্যাটরিনার হাতে, যেখানে সে ইসাবেলাকে শক্ত করে ধরে রেখেছে। তার কণ্ঠ ঠান্ডা, কিন্তু তাতে লুকানো হুমকি স্পষ্ট। বেলা কোথাও যাবে না, এখানেই থাকবে, এটাই ওর রুম। একটু থেমে চোখ তুলে সরাসরি ক্যাটালিনার দিকে তাকিয়ে বলে, ইউ ক্যান লিভ। এইটুকু কথাতেই যেন আগুনে ঘি পড়ে। ক্যাটালিনা তীব্র গলায় বলে ওঠে, আমার মেয়েকে আমি নিয়ে যাবই, আটকে দেখাও তুমি। বলেই সে জোরে টান দেয় ইসাবেলার হাতে। কিন্তু এর আগেই নিকো ইসাবেলার হাত চেপে ধরে, এক ছটকে তাকে নিজের দিকে টেনে নেয়। ইসাবেলার শরীর এসে ধাক্কা খায় তার বুকের সাথে। নিকো নিচু গলায় দাঁতে দাঁত চেপে বলে, আমার সাথে বাড়াবাড়ি করতে আসবেন না। তার চোখে তখন অদ্ভুত এক অন্ধকার। আমি ভিড় যে সম্পর্কের খাতিরে ছেড়ে দেব, একেবারে শেষ করে ফেলবো আমি। ক্যাটালিনা নিকোকে কিছু বলতে যাবে, ঠিক তখনই নিকো গান বের করে তার দিকে তাক করে ধরে। এক সেকেন্ড, শুধু এক সেকেন্ডেই পরিস্থিতি পুরো বদলে যায়। ইসাবেলা ঘাবড়ে যায়, তার চোখ বড় হয়ে ওঠে। সে মায়ের দিকে যেতে চায়, কিন্তু নিকো তার পেট চেপে ধরে তাকে আটকে রাখে নিজের শরীরের সাথে শক্ত করে। ক্যাটালিনা স্থির দাঁড়িয়ে রক্তচোখে তাকিয়ে আছে নিকোর দিকে। দুজনের মাঝে নিঃশব্দে যুদ্ধ চলছে। ইসাবেলা কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, মম প্লিজ তুমি যাও। তার চোখে পানি টলমল করছে। তুমি চলে যাও এখান থেকে, আমি তোমার সাথে পরে কথা বলবো, প্লিজ যাও। তার কণ্ঠে অনুরোধ, ভয় আর লুকানো অসহায়তা। ক্যাটালিনা কিছু বলতে চায়, কিন্তু ইসাবেলার চোখের ইশারা তাকে থামিয়ে দেয়। মেয়ের চোখে সে এমন কিছু দেখে যা তাকে এই মুহূর্তে থামাতে বাধ্য করে। একটা ভারী নিঃশ্বাস ফেলে। দাঁত চেপে সে আর কিছু না বলে ঘুরে দাঁড়ায়। তার হাই হিলের শব্দ গমগম করতে করতে রুম থেকে বেরিয়ে যায়। দরজা বন্ধ হওয়ার শব্দটা পুরো ঘরে প্রতিধ্বনি তোলে। নিকো কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে থাকে, তারপর ধীরে মুখ নামিয়ে আনে ইসাবেলার ঘাড়ের কাছে। ভেজা চুলের ফোঁটা গড়িয়ে পড়ে তার ত্বকে, ঠান্ডা, অথচ ভিতরে জমে থাকা আগুনটা আরও স্পষ্ট হয়ে ওঠে। নিকো ঘাড়ে মুখ ডুবিয়ে নিচু সরে শান্ত কণ্ঠে বলে, কি ম্যাডাম, মাকে ডেকে এনে কি ভাবছেন ছেড়ে দেব আপনাকে? তার নিঃশ্বাস গরম হয়ে লাগছে ইসাবেলার ত্বকে। এত সহজ নিকোর হাত থেকে বাঁচা? কথা শেষ হতে আচমকা নিকো দাঁত বসিয়ে দেয় ইসাবেলার ঘাড়ের নরম মাংসে। আহ! একটা চাপা কোকানোর শব্দ বেরিয়ে আসে বেলার মুখ থেকে। শরীরটা কেঁপে ওঠে, হাত দুটো শক্ত হয়ে যায়। নিকো মুখ সরায়, কিন্তু তার চোখের দৃষ্টি আরো কঠিন হয়ে ওঠে।
ঠোঁটের কোণে অদ্ভুত নিয়ন্ত্রণহীন ছায়া। সে ঠান্ডা গলায় বলে, আমি যাইনি তোর কাছে, তুই এসেছিস তোর ইচ্ছায়। বেলাকে তার দিকে ঘুরিয়ে একেবারে কাছে আনে, হিসিয়ে বলে, আর এটাই তোর শেষ ইচ্ছা ছিল? ইসাবেলার বুক ধরফর করছে। সে কিছু বলার আগেই নিকো আবার বলে ওঠে, এরপর যা হবে সব আমার মর্জিতে হবে। তারপর এক ঝটকায় বেলাকে ধাক্কা দেয়। ইসাবেলা ভারসাম্য হারিয়ে সোজা গিয়ে পড়ে বিছানার উপর। নরম ম্যাট্রেসেও আঘাতটা কম লাগে না। তারপর সে আলমারির দিকে যায়, নির্লিপ্ত ভঙ্গিতে একটা শার্ট বের করে পরে নেয়। দরজার দিকে এগিয়ে যেতে যেতে থামে 1 সেকেন্ড, এক ঝলক তাকায় বেলার দিকে। সেই দৃষ্টিতে স্পষ্ট হুমকি। তারপর দরজা খুলে বেরিয়ে যায়। বের হওয়ার আগে দরজাটা বাইরে থেকে বন্ধ করে দেয়। দুপুরের আলোটা ব্যালকনি পেরিয়ে ঘরে এসে পড়ছে। ঈশা নিঃশব্দে তাকিয়ে আছে সেই দিকে। এই আলোতেও যেন কোনো উষ্ণতা নেই। ঈশা বিছানার এক কোণে গুটিয়ে বসে আছে, দুহাতে জড়িয়ে রেখেছে নিজের শরীরটাকে, যেন নিজেকে শক্ত করে ধরে না রাখলে ভেঙে পড়বে। তার চোখ দুটো ফাঁকা, নিষ্প্রাণ। তার ভেতর থেকে সব অনুভূতি শুকিয়ে গেছে। এক সময় যে চোখে ছিল হাসি, দুষ্টুমি, প্রাণ, আজ সেখানে শুধু ক্লান্তি আর অদ্ভুত এক শূন্যতা। ঈশা ধীরে ধীরে চোখ বন্ধ করে। লোকটা কাল আসেনি। না চাইতেও তার মনে চিন্তা আসছে, কেন আসলো না কাল সকাল? ঈশা চায় না মনে করতে, ভুলে যেতে চায় সব কিছু। এই নিকৃষ্ট লোক ভালোবাসার যোগ্য না। ঈশা একটা দীর্ঘশ্বাস নিয়ে চোখ বন্ধ করে, কিন্তু চোখ বন্ধ করতেই আবারও ভীরের মুখটা ভেসে ওঠে সামনে। সেই তীক্ষ্ণ দৃষ্টি, গভীর কণ্ঠ, আর সেই স্পর্শ। ঈশার চোখ খুলে ফেলে। হাঁপাতে লাগলো সে। না, ফিসফিস করে ওঠে সে। আগে সবকিছু কত সহজ ছিল। ভীর মানেই ছিল তার কাছে ভয়, ঘৃণা, একটা দমবন্ধ করা কারাগার। কিন্তু এখন সেই মানুষটার জন্যই তার বুকের ভেতরে অদ্ভুত এক যন্ত্রণা। এই অনুভূতিটা সে মানতে পারে না, বুঝতেও পারে না। ভীরকে ঘৃণা করার কথা, তাকে ঘৃণা করা উচিত, তার উপর রাগ হওয়া উচিত, তাকে শেষ করতে হবে। কিন্তু কেন চোখ বন্ধ করলেই তার মুখটা এভাবে সামনে চলে আসে? কেন এই দম বন্ধ করা অনুভূতি তাকে জেগে ধরে? কেন সে কাছে না থাকলে ভেতরটা এত ছটফট করে? ঈশার বুক ওঠানামা করতে শুরু করে। সে নিজের বুক চেপে ধরে ভেতরে সেই অস্থিরতাকে থামাতে চায়। আমি এমন কেন হচ্ছি? তার গলা কাঁপে। তার মনে হচ্ছে সে যেন দুই দিক থেকে টান খাচ্ছে। একদিকে তার অতীত ভয়ের, ঘৃণার, অপমানের স্মৃতি, অন্যদিকে একটা অজানা টান যেটা তাকে ধীরে ধীরে ভীরের দিকে ঠেলে দিচ্ছে। এই দ্বন্দ্বটাই তাকে শেষ করে দিচ্ছে। ঈশার চোখ দিয়ে নিঃশব্দে পানি গড়িয়ে পড়ে। সে আর চিৎকারও করতে পারছে না, কাঁদতেও পারছে না। ঠিকমতো শুধু নিঃশ্বাস নিতে কষ্ট হয়। মনে হচ্ছে বুকের ভেতরে কেউ শক্ত করে চেপে ধরেছে। দুপুরের নিস্তব্ধতা এখন আছে রুম চড়ে। ঈশা আগের মতোই বিছানায় এক কোণে। ঠিক তখনই নিঃশব্দে দরজা খুলে রুমে ঢুকে ভীর। রুমে পা রাখতে তার চোখ সোজা গিয়ে থামে ঈশার উপর। শুধু এক মুহূর্তের মধ্যেই তার বুকের ভেতরটা হালকা হয়ে আসে। একটা অদৃশ্য চাপ যেন সরে যায়। এতক্ষণ পর্যন্ত যেন তার জানটা গলার কাছে আটকে ছিল। খুব গুরুত্বপূর্ণ কাজ ছাড়া আজকাল সে বাইরে যায় না খুব একটা। তার সমস্ত মনোযোগ, সব কিছু শুধু ঈশায়ার আশেপাশে সীমাবদ্ধ। ভীর ধীরে ধীরে এগিয়ে যায় তার প্রাণের কাছে। ঈশা তখন একইভাবে বসে আছে। রুমে কারো উপস্থিতি তার মধ্যে কোনো নড়াচড়া আনে না, কিন্তু ভীরের পারফিউমের কড়া পরিচিত গন্ধটা বুঝে সে কে এসেছে। কিন্তু তার মুখের অভিব্যক্তি একটু বদলায় না। ভীর এসে বসে বিছানায় ঈশার পাশে। কিছু না বলে এক হাত বাড়িয়ে দেয় ঈশার চুলের পেছন দিয়ে, গিয়ে তার ঘাড় চেপে ধরে আস্তে আস্তে করে নিজের দিকে টেনে আনে তাকে। তারপর একটা চুমু আঁকে তার ঠোঁটে।
কোনো কোমলতা নেই তাতে, কোনো প্রশ্ন নেই, শুধু নিজের মতো করে ছুঁয়ে নেওয়া। পরক্ষণে সরে আসে সে, হাতটাও সরিয়ে নেয় ঈশার ঘাড় থেকে। ঈশা কিছুই বলে না, শুধু চোখ দুটো আস্তে বন্ধ করে নেয়। বীর তাকিয়ে থাকে তার দিকে। এই ফ্যাকাশে মুখ, নিস্তেজ দৃষ্টি, এই ঈশাকে সে চায় না। সে চায় আগের সেই মেয়েটাকে, যার চোখে আগুন ছিল, প্রাণ ছিল, কিন্তু যতই চায় সে তাকে আর খুঁজে পায় না। এই অদৃশ্য হারিয়ে যাওয়া জিনিসটাই তাকে ভেতর থেকে পুড়িয়ে দিচ্ছে। তবুও নিজেকে সামলে নেয় বীর। আর কয়টা মাস, শুধু অপেক্ষা, তারপর সব আবার আগের মতো হয়ে যাবে। এই বিশ্বাসে নিজেকে সামলে রাখছে। বীর ব্যাগ থেকে একটা ছোট বক্স বের করে ঈশার সামনে ধরে, কিন্তু ঈশা তাকায় না সেদিকে। বীর চুপ করে তাকিয়ে থাকে কিছুক্ষণ, কিছু বলে না। নিজেকে সে এখন খুব নিয়ন্ত্রণ করে চলে। ধীরে ধীরে বক্সটা খুলে ভেতর থেকে বের করে আনে ডায়মন্ডের নূপুর। সাদা হীরেগুলো আলোয় ঝিকমিক করে ওঠে। বীর একটা নূপুর হাতে নেয়, নিচু হয়ে সে ঈশার পায়ের দিকে হাত বাড়াতে ঈশা নিজের পা সরিয়ে নেয়। মুহূর্তে বীরের মুখের ভঙ্গি শক্ত হয়ে যায়, তার হাতের মুঠো শক্ত হয়ে ওঠে, চোয়াল কেঁপে ওঠে। বীর কিছু না বলে জোরে ঈশার পা টেনে নেয় নিজের দিকে। হঠাৎ এমন করায় ব্যথার চাপা সরে কেঁপে ওঠে ঈশায়া। বীর থামে না, কোনো কথা না বলে নূপুরটা পরিয়ে দেয় তার পায়ে। অন্য পায়ে পরানোর সময় ঈশা আর কিছু বলে না, শুধু নিঃশব্দে সহ্য করে যায়। নূপুর পরানো শেষে বীর ঈশার চোয়াল শক্ত করে চেপে ধরে। তার চোখ দুটো ভয়ানক ঠান্ডা, আর কণ্ঠটা নিচু। আমার ধৈর্যের পরীক্ষা নিও না। ঈশার গালে তার আঙুলের চাপ আরো গভীর হয়ে যায়। শান্ত আছি, থাকতে দাও। তার চোখ সরাসরি ঈশার চোখে গেঁথে যায়। আমাকে রাগালে সেটা তোমার জন্য ভালো হবে না, এটা মনে রেখো। এর মাঝে দরজায় শব্দ হয়।